My dear students and viewers, আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 4 ডিভিডেন্ড পলিসি নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের আলোচনার টপিক হলো স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট, শেয়ার রিপারচেজ অ্যান্ড ইটস মেথড অ্যাজ এ পার্ট অফ ডিভিডেন্ড ডিসিশন। আজকের লেকচারটি তৈরি করা হয়েছে মূলত ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের বিবিএ স্টুডেন্টদের জন্য। এছাড়াও এই লেকচারটি মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্যও কাজে লাগবে। আজকে লেকচার উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শিপন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। তোমরা জানো যে গত ক্লাসে আমরা চ্যাপ্টার 4 এর ডিভিডেন্ড পলিসির প্রথম তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম: টাইপস অফ ডিভিডেন্ড পলিসি, ফ্যাক্টর এফেক্টিং ডিভিডেন্ড পলিসি এবং প্রসিডিউরাল অ্যাসপেক্টস অফ পেইং ডিভিডেন্ডস। আজকে আমরা আলোচনা করব নিচের এই লাল কালি দিয়ে যে হাইলাইটস করা বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে। আজকে লেকচারের আউটকামস হলো understanding of stock dividend splits and their business application, stock repurchase কি, stock repurchase এর মেথড গুলো কি কি, এবং এই টপিক গুলো কিভাবে বিজনেস প্রতিষ্ঠানগুলো অ্যাপ্লাই করে সেই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও আমরা এই লেকচারে দেখব। তাহলে শুরুতেই আমরা আসি হোয়াট ইজ স্টক ডিভিডেন্ড। তোমরা জানো যে ডিভিডেন্ড 5 প্রকারের ডিভিডেন্ড রয়েছে। টাইপস অফ ডিভিডেন্ডস কি কি? ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড, প্রপার্টি ডিভিডেন্ড, স্ক্রিপ ডিভিডেন্ড অ্যান্ড লিকুইডেটিং ডিভিডেন্ড। এই 5 ধরনের ডিভিডেন্ডের মধ্যে স্টক ডিভিডেন্ড দ্বিতীয় প্রকারের ডিভিডেন্ড। তো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ডও দিয়ে থাকে, আবার স্টক ডিভিডেন্ডও দিয়ে থাকে, আবার এই ডিভিডেন্ডগুলিও দিয়ে থাকে। তো সাধারণত ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ডই বেশিরভাগ ক্ষেত্রে ঘোষণা করা হয়ে থাকে। কখনো শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়, আবার কখনো শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দেওয়া হয়, আবার কখনো কখনো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দুটিই প্রদান করে থাকে। তাহলে আমরা ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ডের মধ্যে আসলে পার্থক্য কি? ক্যাশ ডিভিডেন্ড হলো নগদ টাকা দেওয়া হয় শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ হিসাবে, আর স্টক ডিভিডেন্ড এডিশনাল শেয়ার দেওয়া হয়। এখানে যেমন দেখো স্টক ডিভিডেন্ডের ডেফিনেশন কি বলা হয়েছে: স্টক ডিভিডেন্ড ইজ এ ডিভিডেন্ড পেইড টু শেয়ার হোল্ডার্স ইন দ্য ফর্ম অফ এডিশনাল শেয়ারস ইন দ্য কোম্পানি রাদার দেন এজ ক্যাশ। অর্থাৎ স্টক ডিভিডেন্ড কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে এডিশনাল শেয়ার দেওয়া হয়। কি দেওয়া হয়? এডিশনাল শেয়ার। তাদেরকে ক্যাশ টাকা না দিয়ে তাদেরকে এডিশনাল শেয়ার দেওয়া হয়। তারপরে দেখো কোম্পানি ডিস্ট্রিবিউট স্টক অ্যাজ ডিভিডেন্ড টু ইটস এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স। অর্থাৎ বর্তমানে যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে স্টক ডিভিডেন্ড দেওয়া হয়ে থাকে বেসড অন দেয়ার ওনারশিপ পার্সেন্টেজ। অর্থাৎ তাদের যে যতটি শেয়ারের মালিক আছে বর্তমানে তার আনুপাতিক হারে তাদেরকে স্টক ডিভিডেন্ড দেওয়া হয়ে থাকে। স্টক ডিভিডেন্ড ডিলিউটস দ্য শেয়ার প্রাইস। স্টক ডিভিডেন্ডের কারণে কোম্পানির শেয়ারের দাম কমে যেতে পারে, বাট অ্যাজ উইথ ক্যাশ ডিভিডেন্ড দে ডু নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য কোম্পানি। কিন্তু স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে কোম্পানির ভ্যালুর উপর তার কোনো প্রভাব পড়ে না। এখানে দেখো তোমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2018 সালে, এখানে দেখো এই জায়গাটাতে 2018 সালে এই কোম্পানিটি 15% স্টক ডিভিডেন্ড এবং 20% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন করে। তাহলে এখানে 15% স্টক ডিভিডেন্ড এবং 20% ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ একটা কোম্পানি একসাথে স্টক ডিভিডেন্ডও দিতে পারে আবার ক্যাশ ডিভিডেন্ডও দিতে পারে। এবং যারা এই কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডার, ডিভিডেন্ড ডিক্লারেশনের সময় যে যে কোম্পানির যারা শেয়ার হোল্ডার ছিল তাদেরকে কোম্পানি এই স্টক ডিভিডেন্ড প্রদান করে থাকে। এখন আমরা দেখব স্টক স্প্লিট কি। তো স্টক স্প্লিট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাশের চিত্রে যে একজন ব্যক্তি, তার একদিকে দেখো $4 একটা স্টক ছিল বা শেয়ার ছিল। এখন তার এই একটা শেয়ারের পরিবর্তে তার দুইটা শেয়ার $2 করে, তাহলে $2 করে, তাহলে $4 একটা শেয়ার $2 করে দুইটা শেয়ার, অর্থাৎ দুইটা শেয়ার মিলে $4 আর এখানে ছিল একটা শেয়ার, তাহলে একটা শেয়ার দুই ভাগ হয়ে গেছে যেমন এখানে। অর্থাৎ $4 একটা শেয়ার বর্তমানে দুইটা শেয়ার $2 করে, তাহলে টোটাল ভ্যালু কিন্তু পরিবর্তন ঘটেনি, কিন্তু শেয়ারের মূল্যের পরিবর্তন ঘটেছে। তাহলে এই যে একটা শেয়ার ভাগ হয়ে যাওয়া, এই কনসেপ্টই মূলত স্টক স্প্লিট। তাহলে হোয়াট ইজ স্টক স্প্লিট? স্টক স্প্লিট ইনক্রিজেস দ্য নাম্বার অফ শেয়ারস। স্টক স্প্লিটে কি হয়? শেয়ারের সংখ্যা বেড়ে যায় ইন এ কোম্পানি। ইট কজেস এ ডিক্রিজ প্রাইস অফ ইন্ডিভিজুয়াল শেয়ারস। এর কারণে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু
কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। নট কজিং এ চেঞ্জ অফ টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দ্য কোম্পানি। কোম্পানির যে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ টোটাল মার্কেট ক্যাপিটালের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু কোম্পানির শেয়ারের মূল্য কমে যাচ্ছে। যেমন এখানে $4 শেয়ারের মূল্য $2 হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল সংখ্যাটা বা টোটাল টাকার পরিমাণ বা ডলারের পরিমাণ বা ক্যাপিটালাইজেশনের পরিমাণ ঠিক আছে, এখানেও $4, এখানেও $4। অর্থাৎ এখানে কোম্পানির প্রতিটি শেয়ারের দাম কমে যাচ্ছে, পার শেয়ার প্রাইস কমে যাচ্ছে, কিন্তু টোটাল ক্যাপিটালাইজেশন ঠিকই আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে স্টক স্প্লিট কি করে, ইনক্রিজ দ্য নাম্বার অফ শেয়ারস। স্টক স্প্লিট ইনক্রিজ দ্য নাম্বার অফ শেয়ারস ইন এ কোম্পানি। ইট কজেস এ ডিক্রিজ অফ প্রাইস অফ ইন্ডিভিজুয়াল শেয়ারস। ইন্ডিভিজুয়াল শেয়ারের দাম কমিয়ে দেয়। নট কজিং এ চেঞ্জ অফ টোটাল ক্যাপিটালাইজেশন অফ দ্য কোম্পানি। It is a corporate action in which company divide its existing share into multiple shares to boost the liquidity the shares. অর্থাৎ কোম্পানি, তোমরা জানো যে স্টক ডিভিডেন্ড ডিক্লারেশন বা ডিভিডেন্ড পলিসি একটি কর্পোরেট পলিসি। তাহলে ডিভিডেন্ড ডিক্লারেশনটা কর্পোরেট অ্যাকশন। তাহলে কর্পোরেট অ্যাকশনে কি করা হয়, এক্সিস্টিং শেয়ারগুলোকে মাল্টিপল শেয়ারে কনভার্ট করা হয়, অর্থাৎ একাধিক শেয়ারে পরিণত হয়ে যায় স্টক স্প্লিটের কারণে। ইন দিস প্রসেস এক্সিস্টিং শেয়ারস স্প্লিট বাট দ্য আন্ডারলাইং ভ্যালু রিমেইনস দ্য সেম। বলা হচ্ছে যে এই প্রক্রিয়ায়, স্টক স্প্লিটিং এর প্রক্রিয়ায় এক্সিস্টিং শেয়ারগুলো স্প্লিট হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের টোটাল ভ্যালু রিমেইনস দ্য সেম। টোটাল ভ্যালুগুলো ঠিকই থাকছে। অল এজ দ্য নাম্বার অফ শেয়ারস ইনক্রিজেস, প্রাইস পার শেয়ার গোজ ডাউন। অর্থাৎ প্রতিটি শেয়ারের মূল্য কমে যাচ্ছে, পার শেয়ারের মূল্য কমে যাচ্ছে, কিন্তু টোটাল ভ্যালুটা সেম থাকছে। এটি হলো স্টক স্প্লিট। আমরা দেখব শেয়ার রিপারচেজ। হোয়াট ইজ শেয়ার রিপারচেজ? শেয়ার রিপারচেজ দেখো, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কোম্পানি টাকা দিচ্ছে আর স্টকগুলো ফেরত নিচ্ছে। স্টক মানে এখানে শেয়ার কোম্পানি ফেরত নিয়ে যাচ্ছে, অর্থাৎ কোম্পানি পূর্বে যে শেয়ারগুলো সেল করেছিল সেই সেলকৃত শেয়ারগুলো কোম্পানি গ্রাহকদের কাছ থেকে বা শেয়ার হোল্ডারদের কাছ থেকে ফেরত নিয়ে যাচ্ছে, বিনিময়ে তাদেরকে শেয়ারের মূল্য বাবদ টাকা পরিশোধ করছে। এই যে প্রক্রিয়াটাই, এই প্রক্রিয়াটাই হলো শেয়ার রিপারচেজ। এখন আমরা দেখি ডেফিনেশনে যে হোয়াট ইজ শেয়ার রিপারচেজ। শেয়ার রিপারচেজ ইজ এ কর্পোরেট ডিসিশন। শেয়ার রিপারচেজ হলো একটি কর্পোরেট ডিসিশন অফ এ কোম্পানি throughout which the company buy back its own previously issued shares। অর্থাৎ শেয়ার রিপারচেজের মাধ্যমে কোম্পানি বাই ব্যাক করে, অর্থাৎ বাই ব্যাক ইটস ওন প্রিভিয়াসলি ইস্যুড শেয়ারস। অর্থাৎ কোম্পানি পূর্বে যে শেয়ারগুলো ইস্যু করেছিল সেই ইস্যুকৃত শেয়ারগুলো থেকে কোম্পানি কিছু শেয়ার বাই ব্যাক করে, অর্থাৎ পুনরায় ক্রয় করে ফেলে। পুনরায় ক্রয় করে ফেললে কি হয়, কোম্পানির বাজারে যে শেয়ার আছে সেই এক্সিস্টিং শেয়ারের সংখ্যা হ্রাস পায়। তাহলে কি শেয়ার রিপারচেজ মূলত বাইব্যাক, শেয়ার বাইব্যাক বাই দ্য কোম্পানি ইটসেলফ, অর্থাৎ কোম্পানি নিজেই শেয়ারগুলো পুনরায় ক্রয় করে ফেলে। এ কোম্পানি মাইট বাইব্যাক ইটস শেয়ার টু বুস্ট দ্য ভ্যালু অফ দ্য স্টক। বলা হচ্ছে যে একটি কোম্পানি মাইট বাইব্যাক ইটস শেয়ার, কোম্পানি তার শেয়ার বাইব্যাক করতে পারে বা বাইব্যাক করে থাকে কিসের জন্য, টু বুস্ট দ্য ভ্যালু অফ দ্য স্টক, স্টকের ভ্যালু বাড়ানোর জন্য, স্টকের ভ্যালু বৃদ্ধির জন্য। and improve the financial statements, এবং কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে উন্নতি ঘটানোর জন্য। কিসের উন্নতি? কোম্পানি, তোমরা জানো যে ক্যাপিটাল হচ্ছে একটি লায়াবিলিটিস। তো কোম্পানিগুলো যখন তার শেয়ার রিপারচেজ করে ফেলে তাহলে বাজার থেকে, তখন তার টোটাল ক্যাপিটালাইজেশন কমে যায়, আর টোটাল ক্যাপিটালাইজেশন কমে যাওয়ার মানে হলো তার লায়াবিলিটিস কমে যাওয়া। তাহলে এখানে শেয়ার রিপারচেজের মাধ্যমে কোম্পানির লায়াবিলিটিস কমে যায়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইমপ্রুভমেন্ট ঘটে থাকে। Companies tend to repurchase shares when they have cash on hand and the stock market is on an upswing। অর্থাৎ বলা হচ্ছে যে কোম্পানি সাধারণত শেয়ার রিপারচেজ কখন করে থাকে, কোম্পানির হাতে যখন প্রচুর অর্থ থাকে এবং বাজারে যখন স্টক মার্কেটে যখন স্টকের মূল্য বাড়ার একটা প্রবণতা সৃষ্টি হয়, তখন কোম্পানিগুলো সাধারণত শেয়ার রিপারচেজ করে থাকে। তাহলে আমরা এই যে এখানে চিত্রে দেখছি যে কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে অর্থ ফেরত দিচ্ছে এবং তাদের কাছ থেকে শেয়ার ফেরত নিয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটাই হলো শেয়ার রিপারচেজ। তাহলে তোমরা বুঝতে পারছো যে শেয়ার রিপারচেজ বলতে কি বোঝায় এবং শেয়ার রিপারচেজ কিভাবে হয়ে থাকে। এখন আমরা দেখব শেয়ার রিপারচেজের মেথডস গুলো কি কি, অর্থাৎ কোম্পানি কোন কোন ভাবে বা কোন কোন পদ্ধতিতে বাজার থেকে বা স্টক মার্কেট থেকে শেয়ার পুনঃক্রয় করে থাকে বা রিপারচেজ করে থাকে। তাহলে এখানে চারটি পদ্ধতি দেখা যাচ্ছে। কি কি? বাই ইন দ্য ওপেন মার্কেট, ফিক্সড প্রাইস স্ট্যান্ডার্ড মেথড,
ডাচ অকশন টেন্ডার মেথড অ্যান্ড ডাইরেক্ট নেগোসিয়েশন মেথড। এই চারটি মেথড। বাই ইন দ্য ওপেন মার্কেট। ওপেন মার্কেট কি? বাই ইন দ্য ওপেন মার্কেট, এই প্রক্রিয়াতে কোম্পানি কি করে, বাজারে যে শেয়ার হোল্ডাররা আছে সরাসরি স্টক মার্কেট থেকে সাধারণ মানুষ বা সাধারণ শেয়ার হোল্ডাররা বা স্টক মার্কেট থেকে যেভাবে পাবলিক কেনাবেচা করা থাকে, কোম্পানিও তাদের মতো ওপেন মার্কেট থেকে শেয়ার ক্রয় করে থাকে। ইউজ ব্রোকার্স টু বাই শেয়ারস, অর্থাৎ কোম্পানি ব্রোকারের মাধ্যমে, তোমরা জানো যে শেয়ার বাজারে লেনদেন করার জন্য ব্রোকারেজ হাউস রয়েছে, সেই ব্রোকারেজ হাউসের মধ্যেই ক্রেতা বিক্রেতারা তাদের শেয়ার কেনাবেচা করা থাকে। তো কোম্পানিও তাদের শেয়ার কেনার জন্য, পুনঃক্রয়ের জন্য ব্রোকারদের দ্বারস্থ হয়। মেথড প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি ফর দ্য কোম্পানি। এই মেথড কোম্পানিকে ফ্লেক্সিবিলিটি প্রদান করে, অর্থাৎ কোম্পানি যত ইচ্ছা বা যেভাবে ইচ্ছা শেয়ার ক্রয় করতে পারে। অর্থাৎ এখানে কোম্পানিকে কোনো স্পেসিফিক কোনো নিয়ম কানুন অনুসরণ করতে হয় না, জাস্ট শুধুমাত্র পূর্বে ডিক্লারেশন দিতে হয় যে তারা শেয়ার রিপারচেজ করবে। দ্বিতীয় পদ্ধতি হলো ফিক্সড প্রাইস টেন্ডার মেথড। ফিক্সড প্রাইস, তোমরা এখানে শব্দটা দেখে বুঝতে পারছো, হোয়াট ইজ ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস ইজ এ স্পেসিফিক প্রাইস হুইচ ইজ প্রিডিটারমাইন্ড প্রাইস, অর্থাৎ যেখানে প্রাইসগুলো পূর্ব নির্ধারিত থাকে। ফিক্সড প্রিডিটারমাইন্ড প্রাইস, টেন্ডার অফার, কোম্পানি পূর্ব নির্ধারিত টেন্ডার প্রাইস, টেন্ডার আকারে কোম্পানি বাজার থেকে শেয়ার ক্রয় করে। এখানে দেখো, স্পেসিফাই দ্য নাম্বার অফ শেয়ারস এন্ড দ্য শেয়ার প্রাইস। কোম্পানি এখানে শেয়ার প্রাইস ঠিক করে দেয় এবং কতগুলো শেয়ার কিনবে সেই সংখ্যাটাও সে নির্ধারিত করে, সে কি করে, বাজারে টেন্ডার প্রদান করে, আর সেই টেন্ডার অনুযায়ী শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার বিক্রয় করে থাকে। বাই প্রো রেটা ইফ ওভার সাবস্ক্রাইব। বাই প্রো রেটা ইফ ওভার সাবস্ক্রাইব। ওভার সাবস্ক্রাইব কি তোমরা জানো? ওভার সাবস্ক্রাইব হলো কোম্পানির যে ফেজগুলো আছে, ফেজগুলোর অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রয় করাকে বলা হয় ওভার সাবস্ক্রাইব। যেমন 10 টাকা শেয়ার যদি 50 টাকা বিক্রয় করা হয় বা 20 টাকা বিক্রয় করা হয়, তাহলে সেটা ওভার সাবস্ক্রাইব। তাহলে কোম্পানির শেয়ার যখন বাজারে ওভার সাবস্ক্রাইব থাকে, অর্থাৎ তাদের ফেজগুলোর চেয়ে অনেক বেশি থাকে, তখন কোম্পানি যে ফিক্সড প্রাইস তৈরি করে, এই যে এখানে প্রাইস দিয়ে ফিক্সড প্রাইসটা যখন ফিক্স করে, তখন তাদের প্রাইসও বেশি ধরা হয়ে থাকে। অর্থাৎ প্রো রেটা, বাজারে যদি শেয়ারের দাম যদি বেশি থাকে, তাহলে কোম্পানিও শেয়ারের প্রাইস বেশি দাম ফিক্স করে, আর বাজারে যদি শেয়ারের দাম কম থাকে, সেই অনুযায়ী কোম্পানি শেয়ারের দামও কম ফিক্স করে থাকে। এগুলো প্রো রেটা বেসিস। তাহলে ফিক্সড প্রাইস টেন্ডার মেথড কি, এটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ডাচ অকশন টেন্ডার মেথড। হোয়াট ইজ ডাচ অকশন টেন্ডার মেথড? ডাচ অকশন টেন্ডার, এটাও টেন্ডার মেথড। দেখো এখানে ফিক্সড প্রাইস টেন্ডার মেথড আর হলো ডাচ অকশন টেন্ডার মেথড। এই মেথডে স্পেসিফাই দ্য নাম্বার অফ শেয়ারস, এখানেও শেয়ারের সংখ্যা স্পেসিফাই করা হয়, যেমন ফিক্সড প্রাইস স্পেসিফাই করা হয়। এন্ড দ্য রেঞ্জ অফ প্রাইসেস, এখানে দেখো একটা প্রাইস ঠিক করে দেওয়া হয়, কিন্তু ডাচ অকশন মেথডে কোম্পানি প্রাইসের একটা দাম ফিক্সড করে না, এখানে সে একটা রেঞ্জ ফিক্সড করে দেয়। যেমন 15 থেকে 20 টাকা বা 15 থেকে 18 টাকা বা 20 থেকে 25 টাকা, একটা রেঞ্জ ঠিক করে দেয় সে, এ রেঞ্জ অফ প্রাইসেস। এই প্রাইসের ভিতরেই কোম্পানির শেয়ারগুলো কোম্পানি ক্রয় করে থাকে। যেমন শেয়ার হোল্ডার্স ডিটারমাইন দ্য নাম্বার অফ শেয়ারস, শেয়ার হোল্ডাররা কতটি শেয়ার বিক্রি করবে সেটা শেয়ার হোল্ডাররা ঠিক করে থাকে। দে উইল সেল ব্যাক অ্যান্ড স্পেসিফাই দ্য প্রাইস উইদিন দ্য রেঞ্জ, এই শেয়ার হোল্ডাররাও তারা যে দামটা ফিক্সড করবে, তারা কোম্পানির যে রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতর থেকে বা সেই রেঞ্জের মধ্য থেকে শেয়ার হোল্ডাররা তাদের দাম ফিক্সড করে থাকবে। যেমন কোম্পানি বলল যে তাদের শেয়ার প্রাইস 20 থেকে 25 টাকা, তখন শেয়ার হোল্ডাররা ঠিক করলো যে আমরা কোম্পানিকে 23 টাকা করে শেয়ার বিক্রি করব, অর্থাৎ কোম্পানি যে রেঞ্জটা বলে দিবে সেই রেঞ্জটার ভিতরে থেকে যে কোনো প্রাইসই শেয়ার হোল্ডাররা ফিক্সড করতে পারবে। এটি হলো ডাচ অকশন টেন্ডার মেথড। তাহলে এই টেন্ডার মেথডে ক্রেতারা কি করবে, রেঞ্জের ভিতরে একটা প্রাইসকে সিলেক্ট করবে। আর ফিক্সড প্রাইস টেন্ডার মেথডে শেয়ার হোল্ডাররা, এখানে কোনো রেঞ্জ দেওয়া থাকে না, শেয়ার হোল্ডার তাদের ইচ্ছা মতো প্রাইস ফিক্স করতে পারে। তারপরে 4 নম্বর হলো ডাইরেক্ট নেগোসিয়েশন মেথড। ডাইরেক্ট নেগোসিয়েশন মেথড কি? নেগোসিয়েট উইথ দ্য স্পেসিফিক শেয়ারহোল্ডার। মেথড বি may be used to prevent activist shareholder from getting on board. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট নেগোসিয়েশনে কোম্পানি সরাসরি শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনে না, এরা কিছু সুনির্দিষ্ট কিছু শেয়ার হোল্ডার থেকে তারা শেয়ার ক্রয় করে থাকে, এবং সেই শেয়ার হোল্ডারে কোম্পানি যাদেরকে ইচ্ছা বা যে কোনো শেয়ার হোল্ডারদের কাছ থেকে শেয়ার ক্রয় করতে পারে চুক্তি অনুযায়ী। তাহলে এখানে ডাইরেক্ট নেগোসিয়েশন, এখানে ওপেন মার্কেটের মতো এটা কাজ করে না। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কোম্পানি রিপারচেজ করার জন্য কয়টি পদ্ধতি রয়েছে? 4টি। কি কি? বাই ইন দ্য ওপেন মার্কেট, ফিক্সড প্রাইস টেন্ডার মেথড, ডাচ অকশন টেন্ডার অফার এবং ডাইরেক্ট
নেগোসিয়েশন। তোমাদের যদি পরীক্ষায় আসে যে শেয়ার পারচেজ করার মেথডগুলো আলোচনা করো, তাহলে তোমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে। এতক্ষণ আমরা যে কনসেপ্টগুলো আলোচনা করেছি, এই কনসেপ্টগুলোর কিছু বিজনেস অ্যাপ্লিকেশন আমরা দেখব। তো কি কি অ্যাপ্লিকেশন? যেমন ধরো এখানে একটা প্রবলেম দেয়া আছে। প্রবলেমটা কি আমরা একটু পড়ি। রবিন কোম্পানিজ shareholders equity December 30, 2004 are given below। অর্থাৎ রবিন কোম্পানি নামে একটা কোম্পানি, তারা 2004 সালের ডিসেম্বর মাসে তাদের নিম্নোক্ত স্টেটমেন্টটা তারা উপস্থাপন করেছে। সোর্সেস অফ ইকুইটি ক্যাপিটাল, তাদের ইকুইটি ক্যাপিটালের এই অংশটা দেখো। ইকুইটি ক্যাপিটাল কি কি? কমন স্টক টাকা 100 পার 3000 শেয়ারস, 30,000 শেয়ারস, 30 লাখ টাকা। অর্থাৎ প্রতিটি শেয়ার 100 টাকা করে 30,000 শেয়ার। তাহলে প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু হলো 100 টাকা আর শেয়ারের সংখ্যা হলো 30,000। তাহলে তাদের কমন স্টক ক্যাপিটাল হলো 30 লাখ। অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ তাদের অতিরিক্ত পরিশোধিত মূলধন হলো 15 লাখ টাকা। তোমরা জানো যে শেয়ারের যে প্রিমিয়ামগুলি, যে প্রিমিয়ামে শেয়ার বিক্রি হয়, সেই প্রিমিয়ামের অর্থগুলো সাধারণত অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটালে থাকে। তাহলে অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটাল হলো 15 লাখ টাকা। রিটেইন আর্নিংস, কোম্পানি যে লভ্যাংশ, যে লাভ অর্জন করে, যে মুনাফা করে থাকে, আমরা জানি সেটা হলো বন্টনযোগ্য মুনাফা। বন্টনযোগ্য মুনাফা। তাইলে এই বন্টনযোগ্য যে মুনাফা, সেই মুনাফাটার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে, বন্টনযোগ্য মুনাফার যে অংশ কোম্পানি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে পুনরায় বিনিয়োগের জন্য রেখে দেয়, সেই মূলধনটাকে বলা হয় বা সেই মুনাফাটাকে বলা হয় রিটেইন আর্নিংস। তো কোম্পানির এখানে রিটেইন আর্নিংস আছে 55 লাখ টাকা। তাইলে এই সবটা হলো, এই তিনটা মিলে হলো টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি। তাহলে টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি কত? 100 লাখ বা 1 কোটি টাকা। 30 লাখ, 15 লাখ এবং 55 লাখ সব মিলে হলো 1 কোটি টাকা বা 100 লাখ টাকা। এই হলো কোম্পানির ইকুইটি শেয়ার ক্যাপিটালের স্টেটমেন্ট। তাহলে আমাদের কি করতে হবে? বলা হচ্ছে the price of the stock on December 30 was টাকা 500 on December 31. Robin declared December 31 এ L. Robin declared, কি declare দিল? 10% stock dividend, 2-for-1 stock split and 1-for-5 reverse stock split. What would happen to the accounts for the above decision? কোম্পানি 30 ডিসেম্বর তার সে 30 ডিসেম্বর তার কোম্পানির শেয়ারের প্রাইস ছিল প্রতি শেয়ারের দাম 500 টাকা করে। তোমরা দেখো এখানে ফেস ভ্যালু হলো 100 টাকা আর কোম্পানির শেয়ারের বাজার মূল্য হলো 500 টাকা করে। আর ডিসেম্বরের 31 ডিসেম্বর কোম্পানি ডিক্লারেশন দেয়, প্রফিট স্টক মানে ডিভিডেন্ড ডিক্লারেশন দেয়। তোমরা দেখেছো টাইমলাইন অফ ডিভিডেন্ডে কিভাবে ডিভিডেন্ড ডিক্লারেশন দেয়। তাহলে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লারেশন, কি ডিভিডেন্ড ডিক্লারেশন দিল? এখানে তিনটা অল্টারনেটিভ প্রপোজ করেছে। কি প্রপোজ? প্রথম হলো 10% স্টক ডিভিডেন্ড। কোম্পানি যদি 10% স্টক ডিভিডেন্ড দেয়, তাহলে এই যে কোম্পানির যে ইকুইটি স্টেটমেন্ট, এখানে কি ধরনের প্রভাব সৃষ্টি হবে যদি কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড দেয়? কোম্পানি যদি 2-for-1 স্টক স্প্লিট, অর্থাৎ কোম্পানি যদি এটা ডিক্লারেশন দেয় যে 2-for-1 স্টক স্প্লিট, অর্থাৎ স্টক স্প্লিটের ডিসিশন যদি কোম্পানি নেয়, তাহলে এই স্টেটমেন্টের উপরে কি ধরনের প্রভাব সৃষ্টি হবে? তারপরে বলছে 1-for-5 রিভার্স স্টক স্প্লিট। কোম্পানি যদি স্টক স্প্লিট রিভার্স করে, অর্থাৎ স্প্লিট না করে যদি পুনরায় আবার স্টকগুলোকে অ্যাকিউমুলেট করে, তখন কোম্পানির এই স্টেটমেন্টের উপরে কি প্রভাব পড়বে এটা দেখাতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের রিকোয়ারমেন্টস কয়টা? তিনটা। 10% স্টক ডিভিডেন্ড, 2-for-1 স্টক স্প্লিট এবং 1-for-5 রিভার্স স্টক স্প্লিট। এবং এগুলির কারণে কোম্পানির এই স্টেটমেন্টের উপর কি প্রভাব পড়বে সেগুলো আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তাহলে শুরুতে আমরা আসি। প্রথম বিকল্প। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট ছিল 10% স্টক ডিভিডেন্ড। ইফেক্ট অফ 10% স্টক ডিভিডেন্ড। 10% স্টক ডিভিডেন্ডের কি প্রভাব পড়বে? তাহলে 10% স্টক ডিভিডেন্ড যদি প্রভাব হিসাব করতে যাই আমরা, তাহলে আমাদের কতগুলো ওয়ার্কিংস করতে হবে, আমাদের কতগুলো হিসাব পূর্বেই করে নিতে হবে। তাহলে আমাদের ইনফরমেশনগুলো আমাদের নিশ্চয় মনে আছে যে 30 ডিসেম্বর কোম্পানির শেয়ারের মার্কেট ভ্যালু ছিল 500 টাকা করে, আর কোম্পানির টোটাল শেয়ার কত? টোটাল শেয়ার হলো 30,000 আর তাদের ফেস ভ্যালু কত? 100 টাকা করে। তাহলে ফেস ভ্যালু 100 টাকা, মার্কেট ভ্যালু 500 টাকা। হ্যাঁ, তাহলে আমরা স্টক ডিভিডেন্ড হিসাবের সময় আমরা কিছু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনগুলো আগেই করে নিব।
যেমন রিটেইন আর্নিংস এর উপর কি প্রভাব পড়বে, রিটেইন আর্নিংস ট্রান্সফার, নাম্বার অফ এডিশনাল শেয়ারস আফটার স্টক ডিভিডেন্ড, নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, এডিশনাল পেইড আপ ক্যাপিটাল, রিটেইন আর্নিংস। অর্থাৎ এই যে 5টা হেড আছে, এই 5টা হেডের উপরই সাধারণত প্রভাবগুলি পড়ে থাকে। কি কি তোমরা জানো যে এখানে আমরা যে প্রিভিয়াসলি যে আমরা দেখিয়েছি স্টেটমেন্টে কমন স্টকের উপর, অর্থাৎ কোম্পানি যদি 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করে তাহলে তাকে নতুন কতগুলো কমন স্টক দিতে হবে। আমরা জানি যে স্টক ডিভিডেন্ড হলো এডিশনাল শেয়ার দেওয়া, তাহলে শেয়ার হোল্ডারদেরকে 30,000 শেয়ারের জন্য এই 30,000 শেয়ারের জন্য শেয়ার হোল্ডারদেরকে কতটি শেয়ার নতুন করে দিতে হবে। 10% যদি স্টক ডিভিডেন্ড দেয়, যেমন দেখো এখানে ওয়ার্কিং 2-তে নাম্বার অফ এডিশনাল শেয়ার, সে 10% স্টক ডিভিডেন্ড দিবে, অর্থাৎ তার এক্সিস্টিং শেয়ার হলো 30,000, তাহলে এই 30,000-এর 10% সে অতিরিক্ত শেয়ার সে কি করবে, শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করবে। তাহলে এডিশনাল শেয়ার হবে 30,000-এর 10%, কত 3,000, অর্থাৎ 3,000 শেয়ার সে বর্তমান যারা শেয়ার হোল্ডার আছে তাদের মধ্যে বন্টন করে দিবে। এটা হলো নাম্বার অফ এডিশনাল শেয়ারস। তাহলে এটা বুঝতে পেরেছো কিভাবে এডিশনাল শেয়ার আমরা হিসাব করেছি। 10% স্টক ডিভিডেন্ড, তাহলে 10% হলো বর্তমান যে কোম্পানির বাজারে যে পরিমাণ শেয়ার আছে তার 10% শেয়ার নতুন করে কোম্পানি শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দিবে। তারপরে রিটেইন আর্নিংস এর উপরে কি প্রভাব পড়বে, রিটেইন আর্নিংস। তাহলে কোম্পানি যে এই যে শেয়ার হোল্ডারদেরকে দিবে 3,000 যে অতিরিক্ত শেয়ার দিবে, এই 3,000 শেয়ার দিলে 3,000 শেয়ারের যে মূল্য, প্রতিটা শেয়ারের মূল্য কত, 500 টাকা করে। এই 3,000 শেয়ারের মূল্য 500 টাকা করে প্রতিটা শেয়ার, এই টাকা কোম্পানি কোথায় পাবে? শেয়ার হোল্ডাররা তো স্টক মানে বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ডের বিপরীতে তো শেয়ার হোল্ডাররা কোম্পানিকে কোনো অর্থ পরিশোধ করবে না, তাহলে কোম্পানি এই অর্থ কোথায় পাবে? আশা করি তোমরা ধরতে পেরেছো যে এই অর্থ কোম্পানি রিটেইন আর্নিংস থেকে ট্রান্সফার করবে, রিটেইন আর্নিংস থেকে ট্রান্সফার। তাহলে 500 টাকা করে 3,000 শেয়ার, তাহলে 500 টাকা করে 3,000 শেয়ারের দাম কত? তাহলে দেখো রিটেইন আর্নিংস ট্রান্সফার, নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং এবং পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড, এই স্টক ডিভিডেন্ড, এই দুইটার কে আমরা মার্কেট প্রাইস পার শেয়ার দিয়ে আমরা গুণ করব। অর্থাৎ 3,000 শেয়ার, তোমরা এখানে জানো যে 30,000 টোটাল শেয়ার, তার 10% 500 টাকা করে, তাহলে টোটাল আমরা কতটি শেয়ার অতিরিক্ত ইস্যু করব, 3,000, তার 3,000 শেয়ার 500 টাকা করে কত হয়, 15 লাখ টাকা। 3,000 শেয়ার 500 টাকা করে 15 লাখ টাকা, অর্থাৎ কোম্পানি রিটেইন আর্নিংস থেকে 15 লাখ টাকা ট্রান্সফার করবে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যে যদি কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড দেয় আর প্রতিটি শেয়ারের মূল্য যদি 500 টাকা করে হয়, তাহলে কোম্পানি রিটেইন আর্নিংস থেকে কত টাকা কোম্পানিকে ট্রান্সফার করতে হবে। তাইলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোম্পানির এক্সিস্টিং শেয়ার হলো 30,000, এই 30,000-এর 10% হলো স্টক ডিভিডেন্ড, হলো 3,000 শেয়ার, আর প্রতিটি শেয়ার হলো 500 টাকা করে। তাহলে 3,000 শেয়ার 500 টাকা করে হলে টোটাল প্রাইস হয় 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা কোম্পানি রিটেইন আর্নিংস থেকে কোম্পানি ট্রান্সফার করবে। তাহলে রিটেইন আর্নিংস কমে যাবে, কত কমবে, 15 লাখ টাকা। বর্তমানে কোম্পানির রিটেইন আর্নিংস আছে কত, 55 লাখ টাকা। যদি 15 লাখ টাকা কমে যায় তাহলে রিটেইন আর্নিংস হবে কত, 55 থেকে 15 লাখ বাদ দিলে 40 লাখ টাকা, অর্থাৎ রিটেইন আর্নিংস এর অবস্থান হবে 40 লাখ টাকা। যেমন ধরো আমরা যদি এখানে দেখি যে আফটার স্টক স্প্লিট, দেখো এখানে রিটেইন আর্নিংস এখানে 55 লাখ টাকা ছিল, 55 লাখ টাকাতে 15 লাখ টাকা কমে যাবে, তো 15 লাখ টাকা কমে গেলে রিটেইন আর্নিংস হবে 40 লাখ টাকা। তাহলে কোম্পানির নতুন রিটেইন আর্নিংস হলো 40 লাখ টাকা। আর এই যে 15 লাখ টাকা রিটেইন আর্নিংস থেকে ট্রান্সফার হয়ে গেল, এখন প্রশ্ন হলো এই 15 লাখ টাকা গেল কোথায়? তোমরা জানো যে এই 15 লাখ টাকা যাওয়ার জন্য দুইটা জায়গা আছে, কি কি, একটা হলো কমন স্টক ক্যাপিটাল আর একটা হলো এডিশনাল পেইড আপ ক্যাপিটাল। কমন স্টক ক্যাপিটালে যাবে কোম্পানির যে ফেস ভ্যালু আছে, ফেস ভ্যালুর টাকাটা, আর এডিশনাল পেইড আপ ক্যাপিটাল যাবে ফেস ভ্যালুর যে অতিরিক্ত টাকাটা আছে সেই টাকাটা যাবে এডিশনাল পেইড আপ ক্যাপিটালে। তাহলে কোম্পানির ফেস ভ্যালু কত করে, 100 টাকা করে। তাহলে 100 টাকা করে 30,000 শেয়ারের দাম কত, 100 টাকা করে 30,000 শেয়ারের দাম হলো 3 লাখ টাকা। দেখো এখানে এডিশনাল পেইড আপ ক্যাপিটাল, রিটেইন আর্নিংস, নাম্বার অফ এডিশনাল শেয়ারস, শেয়ার আউটস্ট্যান্ডিং। তো এখানে কমন স্টক ক্যাপিটাল কোম্পানির আছে কত, 30 লাখ টাকা। তো 30 লাখ টাকার সাথে নতুন করে যোগ হবে, তার টোটাল শেয়ার হবে কত, নতুন শেয়ার 30,000 এর সাথে আরো 3,000 শেয়ার যোগ হবে। এই যে 3,000 শেয়ার আমরা বের করলাম, এই 3,000 শেয়ার তার সাথে যোগ হবে। তাহলে 30,000 আর 3,000 শেয়ার সব মিলে কোম্পানির নতুন শেয়ার হবে 30,000, আর প্রতিটি শেয়ারের দাম হলো 100 টাকা করে। তাহলে কত আসলো, 33 লাখ টাকা। অর্থাৎ 30 লাখ টাকার সাথে 100 টাকা করে 3,000 শেয়ারের দাম 3 লাখ,
তাহলে টোটাল হলো 33 লাখ টাকা। তাহলে কোম্পানির নতুন কমন স্টক হলো 33 লাখ টাকা। আর বাকি থাকলো কত? তাহলে এই 15 লাখ টাকা থেকে 3 লাখ টাকা চলে গেল, আর বাকি থাকলো 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা আমরা এডিশনাল পেইড আপ ক্যাপিটালের সাথে যোগ করব। তো এই 12 লাখ টাকার হিসাবটা কিভাবে? যে আমরা 100 টাকা করে তো এখানে ফেস ভ্যালু কমন স্টকে দিয়ে দিলাম, বা ইকুইটি শেয়ারের ফেস ভ্যালু হিসাবে দিয়ে দিলাম, আর বাকি থাকলো কত করে প্রতি শেয়ার? আর বাকি থাকলো 400 টাকা করে। তাহলে 400 টাকা করে যদি একটা শেয়ার হয়, তাহলে এখানে আছে 30,000 শেয়ার, এই 3,000 শেয়ার। তাহলে 3,000 শেয়ার 400 টাকা করে কত হয়? 3 4 12 লাখ টাকা। তাহলে মিললো এখানে 15 লাখ টাকা থেকে আমরা 3 লাখ কমন স্টকে দিলাম, আর বাকি থাকলো 12 লাখ। আমরা যদি অন্যভাবে হিসাব করি যে কোম্পানির এডিশনাল পেইড আপ ক্যাপিটাল হবে কত? কোম্পানির এডিশনাল পেইড আপ ক্যাপিটাল হবে 15 লাখ যোগ এই 3,000 শেয়ার ইন্টু 400 টাকা। তাহলে 3,000 শেয়ার এবং 400 টাকা মিলে হবে কত? 12 লাখ। তাহলে কোম্পানির এডিশনাল পেইড আপ ক্যাপিটাল হবে 12 লাখ যোগ 15 লাখ, কত? 27 লাখ। তাহলে 27 লাখ টাকা কোম্পানির এডিশনাল পেইড আপ ক্যাপিটাল। এখানে দেখো হিসাবটা, এডিশনাল পেইড আপ ক্যাপিটাল 15 লাখ মানে এই যে এক্সিস্টিং যোগ 3,000 ইন্টু 500 মাইনাস 100। 500 হলো টোটাল শেয়ার প্রাইস, আর এখান থেকে বাদ দেওয়া হয়েছে কোম্পানির ফেস ভ্যালু কত করে? 100 টাকা করে। 100 টাকা করে বাদ দিলে 400 টাকা। তাহলে 400 টাকা 3,000 রেখে 400 টাকা দিয়ে গুণ দিলে 3 4 1200, অর্থাৎ 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা, আর এখানে হলো 15 লাখ টাকা। তাহলে 12 লাখ টাকা আর 15 লাখ টাকা মিলে 27 লাখ টাকা। তাহলে কোম্পানির নতুন এডিশনাল পেইড আপ ক্যাপিটাল হলো 27 লাখ টাকা। আশা করি বুঝতে পেরেছি। তাহলে কোম্পানির কমন স্টক ক্যাপিটালে গেল 3 লাখ, আর এডিশনাল পেইড আপে গেল 12 লাখ। আর রিটেন আর্নিংস থেকে কমলো কত? 15 লাখ। তাহলে রিটেন আর্নিংস থেকে টাকাটা কমেছে, আর এডিশনাল পেইড আপ আর কমন স্টক ক্যাপিটালের টাকাটা বেড়েছে। তাহলে দেখো টোটাল ইকুইটি কিন্তু পরিবর্তন হয়নি। শেয়ার হোল্ডার্স ইকুইটি আগেও ছিল 1 কোটি, এখনো আছে 1 কোটি। তাহলে এই পজিশনটা হলো আমাদের বিফোর স্টক স্প্লিট, আর এই পজিশনটা হলো আমাদের আফটার স্টক স্প্লিট। অর্থাৎ স্টক স্প্লিট এখানে আমরা এখানে স্টক স্প্লিট হবে না, এখন হবে স্টক ডিভিডেন্ড। অর্থাৎ বিফোর স্টক ডিভিডেন্ড, আর এটা হলো আফটার স্টক ডিভিডেন্ড। তাহলে এই স্টক ডিভিডেন্ড দেওয়ার পূর্বের অবস্থা ছিল এটা, আর এখন স্টক ডিভিডেন্ড দেওয়ার পরে কোম্পানির এই অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসে আমরা দ্বিতীয় যে রিকোয়ারমেন্টস আছে 2-for-1 স্টক স্প্লিট, এটাতে আমরা যাই। 2-for-1 স্টক স্প্লিট। তাহলে 2-for-1 স্টক স্প্লিট 2-for-1 এই কথার মানে কি? এই কথার মানে হলো 2-for-1, অর্থাৎ বর্তমানে যার একটা শেয়ার আছে সে দুইটা শেয়ার পাবে। অর্থাৎ একটা শেয়ার কয় ভাগ হয়ে যাবে? 2 ভাগ। তাহলে একটা শেয়ার যদি 2 ভাগ হয়ে যায়, পূর্বে যার একটা শেয়ার ছিল বর্তমানে তার হবে দুইটা শেয়ার। এই জন্য এটা বলা হচ্ছে 2-for-1। 2-for-1 অর্থাৎ একটার জন্য দুইটা, আর যার একটা আছে সে দুইটা। যার 10টা শেয়ার আছে তার হবে 20টা শেয়ার। তাহলে ভাগ হয়ে যাচ্ছে শেয়ারগুলো। তাহলে এটার কি প্রভাব পড়ছে? দেখো এটার প্রভাব খুব একটা বেশি পড়ে না। প্রথমত হলো শেয়ারের সংখ্যা বেড়ে যায়। এখানে 30,000 শেয়ার আছে। তাহলে 30,000 শেয়ার যদি আমরা স্প্লিট করি 2-for-1 এ, তাহলে 30,000 গুণ 2, তাহলে কত? 60,000 শেয়ার। তাহলে কোম্পানির বর্তমান শেয়ার আছে 30,000, আর স্টক স্প্লিট হয়ে গেলে হয়ে যাবে 60,000 শেয়ার। আর শেয়ারের প্রাইস বর্তমানে আছে 100 টাকা করে। শেয়ারের প্রাইস বর্তমানে কত? 100 টাকা করে। তাহলে এটা যদি 2 ভাগ হয়ে যায়, 100 টাকা 2 ভাগ হয়ে গেলে কত টাকা হবে? 50 টাকা করে। তাহলে প্রতি শেয়ারের দাম হবে 50 টাকা। তাহলে টোটাল শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে, আর ফেস ভ্যালু কমে যাবে। তাহলে টোটাল শেয়ার কত? 30,000, এটা হয়ে যাবে 60,000। আর শেয়ার কত টাকা করে ছিল? 100 টাকা করে, এখন সেটা হয়ে যাবে 50 টাকা করে। দেখো অ্যামাউন্ট কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানেও 30 লাখ, এখানেও 30 লাখ, এখানে 15 লাখ, 15 লাখ, 55 লাখ, 55 লাখ, টোটাল 1 কোটি, এখানেও 1 কোটি। তাইলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে এখানে আসলে স্টক স্প্লিট করলে কোম্পানির অ্যামাউন্ট গুলোর উপর কোনো প্রভাব, অর্থাৎ টাকার অ্যামাউন্ট গুলোর বা মূলধন অ্যামাউন্ট গুলোর উপর কোনো প্রভাব পড়ে না। পড়ে কিসের উপরে? কমন স্টকের সংখ্যা এবং কমন স্টকের ফেস ভ্যালু, এই দুইটা পরিবর্তিত। তাইলে ওয়ার্কিং করতে হবে এই দুইটার উপর। কমন স্টক কয়টা হবে? টোটাল কমন স্টক কয়টা হবে নতুন, আর কমন স্টক শেয়ারের পার শেয়ারের ফেস ভ্যালু কত হবে, এই দুইটাই শুধুমাত্র চেঞ্জ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব রিভার্স স্প্লিট 1-for-5 রিভার্স স্প্লিট। তাহলে রিভার্স স্প্লিট অর্থাৎ স্প্লিটের বিপরীত অবস্থা। স্প্লিট হলে শেয়ারের সংখ্যা বাড়ে, আর রিভার্স স্প্লিট হলে শেয়ারের সংখ্যা কমে যায়। রিভার্স করে অর্থাৎ শেয়ার
সংখ্যা যেটা স্প্লিট হয় সেই স্প্লিটের বিপরীত হলো রিভার্স স্প্লিট হয়। তাহলে 145 মানে কি, যার 5টা শেয়ার আছে তাকে একটা শেয়ার দেওয়া হবে। 145, যার 5টা শেয়ার আছে বর্তমানে, সে নতুন করে তার শেয়ার হবে একটা, এই জন্য বলা হচ্ছে 145। তাহলে এখানেও ঠিক একইভাবে কি পরিবর্তন হবে, শেয়ারের সংখ্যা পরিবর্তন হবে আর শেয়ারের ভ্যালু পরিবর্তন হবে। পূর্বে যা শেয়ার দেখো এখানে, হ্যাঁ, কোম্পানির পূর্বে শেয়ার ছিল 30,000, তাহলে 30,000 বলছে 145, যার 5টা শেয়ার তার একটা শেয়ার হয়ে যাবে। তাইলে টোটাল শেয়ার কমে যাচ্ছে কত ভাগে, যার 5 ভাগ হয়ে যাচ্ছে 1 ভাগ, অর্থাৎ 5টা শেয়ার হয়ে যাবে একটা শেয়ার। তাহলে 5টা শেয়ার যদি একটা শেয়ার হয়, তাহলে 30,000 শেয়ার কয়টা শেয়ার হবে, তাহলে 30,000 শেয়ারকে আমরা 5 দিয়ে ভাগ দিই, 5 6 30, তাহলে 30,000 শেয়ার হয়ে যাবে 5,000 শেয়ার। 30,000 শেয়ার হয়ে যাবে 5,000 শেয়ার। কত? কারণ যার একটা শেয়ার সে পাবে, যার 5টা শেয়ার আছে সে পাবে একটা শেয়ার, তাহলে 5টা শেয়ার মিলে হয়ে যাচ্ছে একটা শেয়ার। তাহলে 30,000 শেয়ার মিলে কয়টা শেয়ার হবে, 30,000 শেয়ার মিলে হবে 6,000 শেয়ার, কারণ 30কে 5 দিয়ে ভাগ দিলে 6,000, এখানে 6,000 শেয়ার হবে। 6,000 শেয়ার যদি 6,000 শেয়ার হয়, তাহলে শেয়ারের প্রাইস কত হবে, আগে ছিল একটা শেয়ার, 5টা শেয়ার, আগের যার 5টা শেয়ার ছিল বর্তমানে তার হবে একটা শেয়ার। তাহলে 5টা শেয়ারের মূল্য আগে কত, 100 টাকা করে 5টা শেয়ারের মূল্য 500 টাকা ছিল, আর এখন একটা শেয়ারের মূল্য হয়ে যাবে 500 টাকা। তাহলে আশা করি বুঝতে পারছো যে পূর্বে যার একটা শেয়ার ছিল, 5টা শেয়ার ছিল, সে এখন পাবে একটা শেয়ার। তাহলে 5টা শেয়ারের মূল্য পূর্বে ছিল 500 টাকা, আর এখন একটা শেয়ারের মূল্যই হয়ে যাবে 500 টাকা। তাহলে এখন শেয়ারের সংখ্যা কমে যাবে আর শেয়ারের প্রাইস বেড়ে যাবে। তাহলে এখানে অন্য কোনো পরিবর্তন আর হবে না। তাহলে নাম্বার অফ শেয়ার, এক্সিস্টিং শেয়ারগুলোরে 5 দিয়ে আমরা ভাগ দিলে 6,000 শেয়ার, আর শেয়ারের প্রাইস যদি 100 টাকা করা হয় 500 টাকা, অর্থাৎ শেয়ারের প্রাইস বাড়বে আর শেয়ারের সংখ্যা কমবে। তাহলে এখানে পূর্বে 30,000 এখন 6,000, আর পূর্বে 100 টাকা ছিল বর্তমানে 500 টাকা। আর এই যে দেখো ফিগার 30 লাখ, 15 লাখ, 55 লাখ, 30 লাখ, 15 লাখ, 55 লাখ, টোটাল 1 কোটি, এই শেয়ার হোল্ডার্সের ইকুইটির কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমরা কি দেখলাম যে স্টক স্প্লিট হলেও শেয়ারের অ্যামাউন্টের কোনো পরিবর্তন ঘটে না, মানে টোটাল অ্যামাউন্টের উপর কোনো প্রভাব পড়ে না। আবার রিভার্স স্প্লিট হলেও টোটাল অ্যামাউন্টের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রেই শেয়ারের মূল্যের বা ক্যাপিটালাইজেশনের পরিবর্তন ঘটে, কিন্তু টোটালের উপর কোনো পরিবর্তন সৃষ্টি হয় না। তাহলে আশা করি তোমরা এই রিভার্স স্প্লিট বুঝতে পেরেছো। তাহলে এই যে আমরা আজকে আমরা স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট, স্টক রিভার্স স্প্লিট, এই বিষয়গুলো যে আমরা আলোচনা করলাম এবং উদাহরণ দিয়ে আমরা উপস্থাপন করলাম, আশা করি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। তোমরা বাসায় বেশি করে এই উদাহরণগুলোর সাথে রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং সেখানে যদি তোমরা কোনো ধরনের প্রবলেমে পড়ো তাহলে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো মোবাইল ফোনে, অথবা তোমরা আমাকে মেল করতে পারো। আর আমার এই ভিডিওটা তোমরা ইউটিউব চ্যানেলেও পাবা, তোমরা ক্রিয়েটিভ সাপোর্টকে তোমরা সাবস্ক্রাইব করবে। অনেক ধৈর্য ধরে তোমরা এই লেকচারটি শুনেছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ক্লাসটি উপভোগ করেছ। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।